নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প বালুচরের বিভীষিকা, লেখক হেমেন্দ্র কুমার রায়। অনেকেই কলকাতায় অনেক কাল থেকেও শহরের অনেক খবরই রাখেন না। ধরুন এই গঙ্গা নদীর কথা। গঙ্গা যে খালি কলকাতার তেষ্টা মেটায় তা নয়, বাণিজ্যে কলকাতার লক্ষ্মী লাভের আসল কারণই ওই গঙ্গা। স্নান করতে গিয়ে, বেড়াতে গিয়ে বা পারাপার হতে গিয়ে গঙ্গাকে দেখেনি কলকাতায় এমন লোক নেই। তবু জিজ্ঞাসা করলেই জানা যাবে কলকাতার গঙ্গার বুকেও বছরের নির্দিষ্ট সময়ে দিব্যি একটা ছোট্ট দ্বীপের মতন বালুচর জেগে ওঠে। এ দৃশ্য অনেকেই দেখেননি। আমার আজকের বন্ধুরা ছিলেন ওই দলে। গঙ্গার ধারেই আমার বাড়ি। সকালে এসেছিলেন তারা আমার বাড়িতে বেড়াতে। গঙ্গার ধারের বারান্দায় বসে চা পান করতে করতে হঠাৎ ওই বালুচর দেখে তারা যেন আকাশ থেকে পড়লেন। বাগবাজারের কাছ থেকে বালুচরটি সমান চলে গিয়েছে বালি ব্রিজের দিকে। চওড়ায় তা বেশি নয় বটে, লম্বায় হবে অন্তত মাইলখানেক, বেশি হতেও পারে। পরেশের বোন ছন্দা বেথুনে 3rd ইয়ারে পড়ে। 1 নম্বরের শহুরে মেয়ে, জন্মে কখনো পল্লীগ্রাম বা ধানের ক্ষেত দেখেনি। সবচেয়ে বিস্মিত হলো সে। বললে, কলকাতা শহরে দ্বীপ, এ কি অদ্ভুত দৃশ্য। আমি বললাম, কিছুই অদ্ভুত নয়। গঙ্গা এ সময়ে রোজই দিনে আর রাতে ভাটার সময়ে চড়া পড়ে, আবার জোয়ার এলেই ডুবে যায়। পরেশ বলল, আমরা বালিগঞ্জবাসী জীব, পাশের বাড়ির খবর রাখি না। বাগবাজারের গঙ্গা তো আমাদের পক্ষে দস্তুর মতো বিদেশি নদী। ম্যাপ দেখে তার অস্তিত্বের খবর পাই। ছন্দা বিপুল পুলকে নেচে উঠে বলল, ওখানে যাওয়া যায় না বর্দা? সে আমাকে বর্দা বলে ডাকত। বললাম, খুব সহজেই যাওয়া যায়, একখানা মাত্র পানসির দরকার। পরে সোৎসাহে বলল, ডাকো তাহলে একখানা পানসি। আমরা ভারতের প্রধান নগর কলকাতার মাঝখানেই দ্বীপ ভ্রমণ করব। নবীন বলল, তারপর ভ্রমণ কাহিনী লিখে মাসিক পত্রে প্রকাশ করব। আমি বললাম, সাধু। ঠাট্টা করে বললাম বটে, কিন্তু তখনও পর্যন্ত ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারিনি যে আমাদের এই ভ্রমণটা সত্যি সত্যি একটি চমকপ্রদ অসাধারণ কাহিনী হয়ে দাঁড়াবে। গঙ্গার চড়ায় গিয়ে লাগলো আমাদের পানসি। চরের এক জায়গায় খান কয়েক বড় বড় নৌকো বাঁধা। অনেকগুলো কুলি চর থেকে ঝুড়ি করে বালি তুলে নৌকায় গিয়ে বোঝাই করে আসছে। গঙ্গার এক পারে কলকাতার অগণ্য বাড়ির থাক সাজানো রয়েছে এবং আরেক পারে গাছের সার, চিমনিওয়ালা কলকারখানা ও মন্দির প্রভৃতি। উত্তর দিকে বালির রাঙা সাঁকো এবং তারই এক মুখে দক্ষিণেশ্বরের কালী মন্দির ও আরেক মুখে বেলুরের নূতন মঠের গম্বুজ। চরের যে দিকটা নির্জন আমরা সেই দিকে গিয়ে নামলাম। বাতাসে কালো চুল ও বেগুনি শাড়ির আঁচল উড়িয়ে ছন্দা মহা আনন্দে ভিজে বালির উপরে ছুটোছুটি শুরু করে দিল। নবীন এদিকে ওদিকে দৃষ্টিপাত করে বলল, চরটাকে ডাঙা থেকে ভালো দেখাচ্ছিল। এখানে তো ভ্রমণ কাহিনী লেখবার কোনো রঙিন মাল মশলাই চোখে পড়ছে না। ওখানে বালি বোঝাই নৌকো, চরের চারপাশে গঙ্গার ঘোলা জল আর জেলে ডিঙি, মাথার উপরে উঠছে কতগুলো গাংচিল। ধ্যাত,
এই নিয়ে কি ভ্রমণ কাহিনী রচনা করা যায়? পরেশ বলল, রাখো তোমার ভ্রমণ কাহিনী। জীবনে যা দেখিনি আজ সশরীরে সেই দ্বীপে আরোহণ করলাম, এইটাই সবচেয়ে বড় কথা। এ ঠাইটিকে আমরা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুমাত্রা কি সিংহলের ক্ষুদ্র সংস্করণ বলে মনে করি, তাহলে কার সাধ্য প্রতিবাদ করে? এমন সময়ে খানিক তফাৎ থেকে ছন্দা চেঁচিয়ে ডাক দিল, বরদা, একবার এদিকে এসে দেখে যাও তো এগুলো কিসের দাগ। তার কাছে গিয়ে দেখি বালির উপরে হেঁট হয়ে পড়ে অত্যন্ত কৌতূহলের সঙ্গে কিসের দিকে সে তাকিয়ে রয়েছে। বালির উপরে অনেকগুলো অদ্ভুত চিহ্ন। পরেশ দেখে বলল, পায়ের দাগ। আমি বললাম, কিন্তু কোনো জীবের পায়ের দাগ? আমরা কেউ পদচিহ্ন বিশারদ না হয়েও বলতে পারি এ দাগগুলো কোনো চতুষ্পদ জীবের পায়ের দাগ নয়। এগুলো যার পায়ের দাগ সে দুই পায়ে হাঁটে। মানুষ দু পায়ে হাঁটে, কিন্তু এগুলো মানুষের পায়ের দাগ নয়। পাখি দুই পায়ে হাঁটতে পারে বটে, কিন্তু কোনো পাখির পায়ের দাগই এত বড় বা এরকম দেখতে হয় না। এমন বড় যার পা, তার দেহও না জানি কত প্রকাণ্ড। দেখেছ পরেশ, এর পায়ে মস্ত মস্ত নখও আছে, কি ভয়ানক! যে এমন পায়ের অধিকারী তার চেহারা দেখলে পেটের পিলে হয়তো চমকে যাবে। নবীন চোখ পাকিয়ে বলল, দুই সার পায়ের দাগ দেখা যাচ্ছে। গঙ্গা থেকে কোনো জীব উঠে চরের উপরে এসে আবার জলে ফিরে গিয়েছে। আমি বললাম, কিন্তু কোনো জলচর জীবই দুই পায়ে ভর দিয়ে বেড়াতে পারে না। কুমির ডাঙায় ওঠে, তার পায়েরও অভাব নেই, কিন্তু চারখানা পা। পরেশ এক কথায় সমস্ত উড়িয়ে দিয়ে বলল, তাহলে এগুলো পায়ের দাগের মতন দেখতে বটে, কিন্তু পায়ের দাগই নয়। নবীনও সায় দিয়ে বলল, সেই ঠিক কথা। গঙ্গার স্রোতের তোরে বালির উপর ওই অদ্ভুত দাগগুলো হয়েছে। আমিও তাছাড়া আর কিছু ভাবতে পারলাম না। এগুলো কোনো জীবের পায়ের দাগ হলে তাকে সৃষ্টি ছাড়া আজগুবি জীব বলেই মানতে হয়, এবং তেমন উদ্ভট জীব কলকাতার গঙ্গার চরে আসবে কেমন করে? এলেও খবরের কাগজের সর্বদর্শী রিপোর্টারদের চোখকে সে ফাঁকি দিতে পারত না। অন্তত বাগবাজারের অমৃতবাজার পত্রিকা সর্বাগ্রেই তাকে আবিষ্কার করে ফেলত। যার আবদারে আমরা এই চিহ্নগুলি পরিদর্শন করতে এদিকে এসেছি, সেই ছন্দা কিন্তু এতক্ষণ আমাদের কাছে ছিল না। সে কখন সরে পড়ে দূরে গিয়ে চরের উপরে বসে শিশুর মতো বালির ঘর তৈরি করতে ব্যস্ত ছিল। কড়া রোদে ঘেমে উঠে ছন্দাকে ডেকে আমরা পানসির দিকে ফিরে চললাম। ছন্দা এসে বলল, আমার ভারী ভালো লাগছে, এক্ষুনি যেতে ইচ্ছে হচ্ছে না। আর থাকার উপায় নেই, একটু পরেই জোয়ার আসবে, চর ডুবে যাবে। ছন্দা একটু ভেবে বলল, আচ্ছা বরদা, রাতে আবার এই দ্বীপটা জেগে উঠবে তো? হ্যাঁ, ঘন্টা চারেকের জন্য। আজ তো পূর্ণিমা, সন্ধেবেলাতেই চাঁদ উঠবে। হ্যাঁ, তাহলে আজ সন্ধেবেলা এখানে সকলের নিমন্ত্রণ রইল। আমি চড়ুই ভাতি করে তোমাদের সকলকে খাওয়াবো। পরেশ একটু ইতস্তত করে বলল, কিন্তু সে যে অনেক তোড়জোড়ের ব্যাপার। দরকার নেই ছন্দা, প্রস্তাবটায় নূতনত্ব আছে, আমি রাজি হয়ে গেলাম। তোড়জোড়ের জন্যে তোমাদের কারুকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না দাদা, আমি সব গোছগাছ করব। তোমরা খালি দয়া করে দুটো খেয়ে উপকার করো। এর পরেও আপত্তি করা অভদ্রতা, এবং পরেশ সেই অভদ্রতাই করল। বলল, তুমি যা মেয়ে তা জানি,
আবার জোয়ার না আসা পর্যন্ত এখান থেকে নড়তেই চাইবে না। অতক্ষণ এই ভিজে বালির উপর বসে থাকলে অসুখ করবে। অতটা কবিত্ব আমার নেই। ছন্দা রেগে বললে, দাদা, গেল জন্মে তুমি মারোয়ারি ছিলে, তোমার একটুও ইম্যাজিনেশন নেই। বেশ, আমাদের জন্য 4খানা ফোল্ডিং চেয়ারও আসবে, কারোকেই ভিজে বালিতে বসতে হবে না। বর্দা, পানশিখানা আজ সন্ধ্যে থেকে ভাড়া করে রাখো। প্রথমে চড়ুই ভাতির ভোজ, তারপর চন্দ্রালোকে নৌকোয় করে গঙ্গা ভ্রমণ। ওহ, ওয়ান্ডারফুল। ছন্দা, পরেশ ও নবীন নৌকোর ঘরের ভিতরে গিয়ে বসল। আমি গেলাম বুড়ো মাঝির কাছে। ওহে মাঝি, আজ সন্ধ্যের সময় তোমার নৌকো নিয়ে আমরা আবার এই চরে আসব, তুমি ঘাটে তৈরি থেকো। সন্ধ্যের সময় ওই চরে কতক্ষণ থাকবেন? যতক্ষণ না জোয়ার আসে। মাঝি চুপ করে রইল। কি হে, কথা কও না যে? মাঝি খুব মৃদু স্বরে বলল, এই সন্ধ্যের পরে ওই চরে কেউ থাকে না, জায়গাটার বদনাম আছে। বদনাম? কিসের বদনাম? অল্পক্ষণ ইতস্তত করে মাঝি বলল, কিসের বদনাম জানি না বাবু, আমাদের বুদ্ধু ওখানে হারিয়ে গিয়েছিল। কেমন করে? ওখানে তো হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তা নেই, কিন্তু বুদ্ধুকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে সে জলে ডুবে গিয়েছিল। হতেও পারে, আবার নাও হতে পারে। ওই চরে আমরা নৌকো বেঁধেছিলাম। অন্ধকার রাত, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বার চেষ্টা করছি। হঠাৎ কি দরকার হওয়াতে বুদ্ধু চরে গিয়ে নামলো। তারপরেই শুনি সে বিকট চিৎকার করে উঠল। আমরা সবাই আলো টালো নিয়ে বেরিয়ে পড়লুম, কিন্তু আর বুদ্ধুর সারা কি দেখা পাওয়া গেল না। ওই রাক্ষসে চর যেন তাকে গিলে ফেলল। চর নয় মাঝি, তাকে গিলে ফেলেছে এই গঙ্গা। হতেও পারে, নাও হতে পারে। তার কিছুকাল পরে আরেক রাতে বদ্রিও ওই চরে নৌকো বেঁধেছিল। সকালে উঠে দেখে তাদের দলের একজন লোক নেই। সে যে কোথায় গেল তা কেউ জানে না বাবুজি। ও চরের ভারী বদনাম। যত সব মিথ্যে ভয়। গঙ্গায় তো রোজই লোক ডুবছে, চরের দোষ দাও কেন? তাহলে তোমার নৌকো পাওয়া যাবে না। পাওয়া যাবে না কেন বাবুজি? পয়সার জন্যই তো নৌকো চালাই। আপনি পয়সা দিচ্ছেন, আমরাও নৌকো আনব। তবে কি না, জায়গাটার বদনাম আছে। নৌকোর ভিতরে আসতে ছন্দা বলল, বর্দা, মাঝির সঙ্গে অত কিসের কথা হচ্ছিল? বাজে কথা। মিথ্যা তার মনে ভয় জাগানো উচিত নয়। আমার কাছে মাঝির গল্প হাস্যকর বলে মনে হচ্ছিল। তবে একটা ভয় আছে, চরে চোরাবালি নেই তো? গঙ্গা তখন চাঁদের আলোর সঙ্গে খালি খেলাই করছিল না, গল্পও করছিল কুলুকুলু স্বরে। সেই গল্প যারা বুঝতে পারে তারাই হয় কবি। আমরা কবি নই। আমাদের মন চড়ুই ভাতির কথা ভেবেই সরস হয়ে উঠেছে। তা ছন্দা উদরতৃপ্তির আয়োজন বড় কম করেনি। মাংস হবে, খিচুড়ি হবে, আরও কি কি হবে, ভীমনাগের সন্দেশ, নবীন ময়রার রসগোল্লা, আমের চাটনিও এসেছে 1 বোতল। একে চড়ুই ভাতি না বলে রীতিমতো ভোজের আয়োজন বলাই উচিত। ছন্দা 2টো পেট্রোলের লণ্ঠন জ্বালল। যদিও আজকের পূর্ণিমায় তার দরকার ছিল না। তারপর 2টো ইকমিক কুকারে রান্না চড়িয়ে দিয়ে বলল, চলো এইবারে দ্বীপটা খানিকটা ভ্রমণ করে আমরা বেরিয়ে আসি। নবীন গম্ভীর হয়ে বলল,
খিদে দ্বিগুণ বাড়লে অতিরিক্ত খাবারের যোগান দেবে কেমন করে? মনে রেখো ছন্দা, এখানে কলকাতার খাবারের দোকান নেই। আমরা বাস করছি এক অচেনা বিজন দ্বীপে। পরেশ বলল, রবিনসন ক্রুশোর দ্বীপের চেয়েও এ দ্বীপ ভয়ানক। এখানে ফ্রাইডের মতো বিশ্বস্ত ভৃত্যও মিলবে না যে খাবার কিনতে পাঠাবো। ছন্দা হাত নেড়ে বলল, ওগো ক্ষুধার্ত ভদ্রলোকেরা, থামো, তোমাদের ভুঁড়ির বহর জানা আছে, চলো বর্দা। আমরা চর ধরে হনহন করে এগিয়ে যাচ্ছি দেখে নৌকো থেকে মাঝি সাবধান করে দিল, বেশি দূর যাবেন না বাবু, এটা বেড়াবার জায়গা নয়। মাঝির কথার মানে বুঝে আমার হাসি পেল। এখানে কিসের ভয়? আকাশ ভরে জাগছে চাঁদের মৌন সঙ্গীত, কানে আর প্রাণে জাগছে ঠান্ডা বাতাসের গুঞ্জন, এবং বালুচরের কুলে কুলে জাগছে গঙ্গার রচিত কবিতার ছন্দ। এপারে ওপারে আলোর মালায় মালায় দেখছি যেন দীপালির উৎসব। ছন্দা খিলখিল করে হেসে উঠে বলল, মাঝি বুড়োর কথা শোনো, এটা বেড়াবার জায়গা নয় তো কি ঘুমোনোর জায়গা? পরেশ বলল, আমার কিন্তু ঘুম আসছে ছন্দা। গঙ্গার ওই কুলকুল শব্দ, এই ঝিরঝিরে বাতাস, আর এমন ঝিলমিলে জ্যোৎস্না, সবই কেমন স্বপ্নময়। আমি বললাম, সবই যখন স্বপ্নময় আর সঙ্গীতময়, তখন ছন্দার গলাও আর চুপ করে থাকে কেন? ছন্দা, চলতে চলতে তুমিও রবি ঠাকুরের একটা গান ধরে ফেলো দেখি। ডান হাত দিয়ে নিজের বাঁ হাতের উপরে সজোরে ও সশব্দে এক তালি বসিয়ে দিয়ে নবীন বলে উঠল, ঠিক বলেছ, লাখ টাকার এক কথা। এ সময়েও যদি রবি ঠাকুরের গান না হয়, তাহলে বৃথাই তিনি সঙ্গীত রচনা করেছেন। গাও ছন্দা। ছন্দা আপত্তি করল না। রবীন্দ্রনাথের গান হচ্ছে প্রকৃতির নিজস্ব জিনিসের মতো, তার সঙ্গে আজকের এই জ্যোৎস্নামাখা গঙ্গার কলতান এমনিই খাপ খেয়ে গেল। আমি বললাম, চমৎকার ছন্দা, চমৎকার। এখানে মানুষের বিনা বেণুর সঙ্গত নেই, তুমি যেন তাই গঙ্গার সুরে সুর মিলিয়েই গান ধরেছ। ছন্দা খানিকক্ষণ নীরবে কান পেতে গঙ্গার ঢেউয়ের গান শুনল, তারপর বললে, গঙ্গার সুর? যদি তোমরা কেউ এখানে না থাকতে, যদি এই নির্জন চরে একলা বসে বসে আমাকে গঙ্গার এই কল্লোল শুনতে হতো, তাহলে নিশ্চয়ই আমি ভয় পেতাম। ভয় পেতে? সে কি? চেয়ে দেখো না, পূর্ণিমার চাঁদও পৃথিবীকে স্পষ্ট করতে পারেনি। আলোর সঙ্গে যেন আবছায়া মাখানো। কলকাতার বাড়িঘর এত কাছে, কিন্তু এই নির্জন নিরালা বালুচরের সঙ্গে আজ মানুষের কোনো সম্পর্কই আছে বলে সন্দেহ হচ্ছে না। আজ আমরা যেন এখানে অনধিকার প্রবেশ করেছি। মনে হচ্ছে এই চরে যেন আত্মা আছে, আর মানুষের ছোঁয়া পেয়ে সে অসন্তুষ্ট হয়ে উঠছে। গঙ্গার ডাক শুনছ? ও ডাক ছুটে আসছে যেন অতল পাতালের গভীর অন্ধকার থেকে, যেখানে হাসি নেই, আলো নেই, মানুষ নেই। সেখানে পাতা আছে শুধু শীতল মৃত্যুর কঙ্কাল শয্যা, যেখানে দয়া মায়া প্রেমের নাম কেউ শোনেনি। গঙ্গার ও ডাক কি সঙ্গীত? ও যেন প্রাণদণ্ডের বাণী। ও যেন জীবনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিশাপময় নিষ্ঠুর প্রতিবাদ। মানুষের পক্ষে নিঝুম রাত্রে এখানে একলা থাকা অসম্ভব। পরেশ বিরক্ত হয়ে বলল, ছন্দা, তুই বড় বিনিয়ে বিনিয়ে কথা বলতে শিখেছিস। তুই যেন আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিস। নবীন কিন্তু কোনো কথাই শুনছিল না। নিষ্পলক নেত্রে একদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে চমকে উঠল। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম খানিক তফাতেই
দুটো উজ্জ্বল লণ্ঠন জ্বলছে, আর কুকারে আমাদের খাবার সিদ্ধ হচ্ছে। নবীন, কি দেখে তুমি চমকে উঠলে? ওখানে তো দেখে চমকাবার মতো কিছুই নেই। নবীন অত্যন্ত অস্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখো। তীক্ষ্ণ চোখে আবার সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার বুক ছমছম করতে লাগলো। ওখানে কিছুই নেই, কিন্তু তবু কিছু যেন আছেও। কি ওটা? ওকে কি শূন্যতার মধ্যে শূন্যতার মূর্তি বলবো, না চাঁদের আলোর মধ্যে ঘনীভূত আলোর মূর্তি? ওকে দেখাও যায়, দেখা যায়ও না। যেন নিরাকারের প্রকাণ্ড আকার, কিন্তু ভয়াবহ। পূর্ণিমায় ধপধপ করছে বালুচর, কিন্তু পরিপূর্ণ জ্যোৎস্নার মধ্যে যেন আরেকটা উজ্জ্বলতর আলোকের ছায়া ফেলে কে সেখানে নড়ে চড়ে বেড়াচ্ছে। আলোকের মধ্যে আলোকের ছায়া। আমার এই অদ্ভুত ভাষা শুনে লোকে হয়তো হাসবে, কিন্তু যা দেখলাম তা অমানুষিক বলেই মানুষী ভাষায় বর্ণনা করা অসম্ভব। ওই অনামা ভয়ঙ্করের হাত, পা, দেহ বা মুখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বালির উপরে কেউ ভারী ভারী পা ফেলে চললে যেমন বালি ছিটকে ছিটকে পড়ে, ওখানেও ঠিক তেমনি হচ্ছে। তখন পরেশ ও ছন্দাও সেই দৃশ্যমান অদৃশ্যের ভীষণ অস্তিত্ব দেখতে পেয়েছে বা অনুভব করেছে। ছন্দা আঁতকে উঠে বলল, ও কে বড়দা? ও কে? ও যে এগিয়ে যাচ্ছে কুকারের দিকে। পরেশ সর্বপ্রথম সেই অবর্ণনীয় অলৌকিক মোহ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে বলল, আমরা সবাই কি হঠাৎ পাগল হয়ে গিয়েছি? বানিয়ে বানিয়ে ভয়ের স্বপ্ন দেখছি? কই, ওখানে তো কেউ নেই। এসো আমার সঙ্গে। পরেশ দ্রুত পদে সেই দিকে অগ্রসর হচ্ছে। আচম্বিতে দুটো ইকমিক কুকারি সশব্দে বালির উপরে কাত হয়ে পড়ে গেল এবং চারিদিকে ছড়িয়ে পড়ল তার ভিতরে খাবার ভরা পাত্রগুলো, এবং পর মুহূর্তেই আমাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে বয়ে গেল একটা ঠান্ডা কনকনে দমকা বাতাসের ঝটকা। সে ঝটকাটা যেমন হঠাৎ এলো, চলে গেল তেমনি হঠাৎ। পরেশ একবার হতভম্বের মতো দাঁড়িয়ে পড়েই আবার এগোবার উপক্রম করল। নৌকার মাঝি কিছু দেখেছিল কিনা জানি না, কিন্তু সেও সভয়ে চেঁচিয়ে উঠল, বাবু, বাবু, নৌকায় চলে আসুন। আমি বিহ্বল ছন্দার হাত ধরে টেনে পানসির দিকে ছুটতে ছুটতে বললাম, নবীন, পরেশ, শিগগির নৌকায় চলো। নৌকায় চড়ে ঘণ্টাখানেক গঙ্গার বুকে ভেসে চললাম। বালুচর তখন চোখের আড়ালে। সকলেই যে আমরা সেই চরের কথাই ভাবছি তাতে আর সন্দেহ নেই, কিন্তু সকলেই এমন অভিভূত হয়েছি যে মুখ যেন বোবা হয়ে গিয়েছে। পানসি যখন হাওড়া পুলের কাছে এসে পড়েছে, পরেশ তখন বলল, আমরা কি কাপুরুষ? রজ্জুকে সর্পভ্রম করে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে এলাম। মাঝি, নৌকা ফেরাও, আমরা আবার সেই চরে যাব। মাঝি মাথা নেড়ে বলল, তাহার হয় না বাবুজি, যেতে যেতেই জোয়ার এসে পড়বে, চর ডুবে যাবে। ছন্দা বলল, চরে যা দেখেছি আমার আর সেখানে যেতে ইচ্ছেও নেই। পরেশ উত্তেজিতভাবে বলল, চরে চরে কি দেখেছি আমরা? কিছুই না, একটা ছায়া পর্যন্ত না। খানিকটা বাষ্প উড়ে গেলেও বুঝতাম, আমরা তাও দেখিনি। বোকা নবীনটা বাজে কি একটা ধুয়ো তুললে, আর আমরাও সবাই হাউমাউ করে পালিয়ে এলাম। ছি ছি, কি লজ্জা! ইকমিক কুকার দুটো কে ফেলে দিল? হয়তো দমকা ঝোড়ো বাতাস, ঝড়ের মতো একটা বাতাসের ঝটকা তো আমাদের গায়ে লেগেছিল। বালি উড়িয়ে কে ওখানে চলে বেড়াচ্ছিল?
বালি উঠছিল ওই বাতাসেই। আর সকলের সেই পায়ের দাগগুলো, জানোই তো সেগুলো পায়ের দাগ নয়, বালির উপরে স্রোতের দাগ। ভাবলাম মাঝির গল্পটা বলি। ওখানে পর পর দুটো মানুষ কোথায় যেন অদৃশ্য হয়েছে, কেউ জানে না। কিন্তু বলতে গিয়েও বললাম না, কারণ নিশ্চয়ই উত্তরে শুনব তারা জলে ডুবে মারা পড়েছে। নবীন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, হায় রে খিচুড়ি, ফাউল কারি, হায় রে সন্দেশ, রসগোল্লা, আমের চাটনি। ওগো প্রিয়, তোমাদের পেয়েও হারালাম। ছন্দা বলল, চলো চৌরঙ্গীর কোনো হোটেলে গিয়ে খাবারের শোক আর পেটের জ্বালা নিবারণ করে আসি গে। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বালুচরের বিভীষিকা। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।